এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। সেই দিন আসলো, আমি হয়ে গেলাম আসিফ। এ হলো প্রিয় উপাখ্যান। এখন আমরা ছাদে যাব। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাগে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। প্রথম প্রেমে পড়লাম শারমিন সাথী ইসলাম ময়নার। সে এখন বাংলাদেশের এক ন্যাশনাল সিঙ্গার, ও জানে। এবং ওর সাথে আমি কিন্তু এমন কথা জানি না। স্টিল হাজবেন্ড পূর্বে ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা। এই সাথী সাইকেল আমার বন্ধু ছিল শাকিল মোটা, কর্নেল সাহেবের ছেলে, সরকার সাহেবের ছেলে। ওর বাবা স্কাউটের দায়িত্ব ছিল, আমার সাথে জিজ্ঞেস করতো। তো কনভিন্স তো আসলে কাউকে করা মুশকিল। এই ফনিক সাইকেল ছিল একটা, এই ফনিক সাইকেলের পিছিয়ে মনে হলো ও ছিল এই মোটা। তো কখনো সামনে বসতাম, কখনো পিছিয়ে বসতাম। আর তিনজন হলে একজন সামনে একজন পিছিয়ে ও চালাতো। ঠিক আছে, ওর হেভি ওয়েট তো সমস্যা নেই, সাইকেল চালাতো। সিনেমা শুটিং চলতেছে আর কি। তোর চোখে ডুব সাঁতার খেলবো, ঠোঁটের কানিশে 3 নাম্বার 4 নাম্বার 3 বছর আমি অ্যাগ্রেসিভ হয়ে গেলাম একটু। সে কথা ঠাস করে আমার আব্বার এনে দিয়েছি। জ্যোৎস্না রাতে চুলের বনে হারিয়ে যাব। আমি তো মনে মনে প্রমাদ গুনলাম। বাসায় যেন আব্বা বললো, আচ্ছা তুই মফিজুল ইসলাম সাহেবের মেয়ের চিনস? তুই শুধু ভালোবাসা যা সারা টেস্ট করা সারা। কারণ উনি অ্যাডভোকেট ছিলেন, উনি আবার অধ্যক্ষ ছিলেন ল কলেজে। আমার আব্বা অ্যাডভোকেট, স্বাভাবিকভাবে কলিগের মেয়ের ডিস্টার্ব মানে। আর আমার তো মুখেই দেখতাম মারার লেগে আব্বা, কারণ আমি এত ক্রাইম করতাম। প্রত্যেক দিন কমপ্লেন, সকাল বিকাল দুপুর রাত শুধু কমপ্লেন। আমি ঘরতে বাইরে কমপ্লেন। তারপর সাথে সাথে এই ব্রেকআপ হয়ে গেল। আমার খুব কষ্ট পেলাম, চিঠিগুলো দিয়ে গেছে, খুবই কষ্ট আমার মনে। 9, 10 পড়ে গেছে, বাইরটা গেছিল মানে। কোথায় আছিস, কেমন আছিস, কার বুকেতে মাথা রাখিস, কোন ঘরেতে সন্ধ্যারাতে ভালোবাসায় বাতি জ্বালিস। বন্ধু তোর খবর কি রে, বন্ধু খবর কি তোর এখনো। এটা গেল। তারপর খেলাধুলা শুরু করলাম ক্লাস 10। ওর সাথে একটা খাতির জমে গেল। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। দিনা দিন 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 রাত প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। প্রেমের চূড়া
মিলে আছি, ঠিক আছে, সবাই যেন ঢাকা গেছে। আগর এসে ট্রেন চেঞ্জ করবো। তারপর বাসায় গেলাম। বাসায় গিয়া তোমার আমাদের ব্যালকনির সামনে, এটা আবার মানুষজন দেখবো চোররা শুনলে কিন্তু চুরি করে ভালো চেঞ্জ করে দেবো বাসায় গিয়ে সিস্টেমটা। বিরাট একটা ব্যালকনিতে বিরাট একটা গেট আছে, গেটের মাঝখানে দরজা আর কি, সিটকারি আটকানোর, ওটা তাও তালা মারা। তো আমি তো হ্যাংলা পাতা ছিলাম এবং তোমার বললাম না চোর হিসেবে মোটামুটি এক্সপার্ট ছিলাম। তো আমরা আব্বা আম্মার সবচেয়ে ফাঁকি দিতাম। তো আমার তো কাজে ছিল, আমার যত আটকে আমি তত ফাঁকি দিতাম। আমি বললাম কি, এটা সিস্টেম আছে তোমার যত দেখা দিতে তাদের দিকে ফাঁক হয়ে যায়, ওদিক দিয়ে ঢুকতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমি কারো শিখে নেই কোনো। এখন এটা হয়, ঢুকে গেছি, ঢুকে গিয়ে একদম সামনে ব্যালকনিতে উঠছি। ওটা পাইপ দিয়ে উঠতে হয়, সেফটি এরকম মোটা পাইপ আছে না, সেফটি ট্যাঙ্কের পাইপ গুলা, সোয়ারেজ পাইপ গুলো যেগুলো আছে না, এটা বাইরে উঠছি। বহুত কষ্ট হয়, এরকম কার্নিশ কার্নিশ থেকে আমার উগার ধরে ধরে ব্যালকনিতে উঠে। আমি গিয়ে তোমার দেখাই তোমার পুরো জিনিসগুলো করতে করতে উঠতাম। ঢুকলাম, ঢুকার পরে বাসায় এইবার রুম, ওই রুম, আমার রুম, আমার রুমে শুধু সিট কাটা থাকে, এরকম ড্রয়িং রুম ব্লক থাকে, আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং রুম ব্লক থাকে। ওটার মধ্যে আমাদের শোকেসের মধ্যে সিরিজ, দুইটা সিরিজ নিলাম, নিয়ে আবার ওই সিস্টেম বাড়িলাম। বিরাট দক্ষযোগ্য কিন্তু এটা। বেরোয় আসলাম, আবার সেই সিস্টেমে উঠলাম। ওঠার পরে যে ওর বাবা ঘুমাইতেছে, ওর বাবা এদিকে আর ওর ভিতরের দিকে, ও ছিটছুট কামে না, ওর বাবা দিয়ে ডিস্টার্ব ফিল করতেছে আর কি। তো আমি করলাম কি, সিলিন্ডারের মধ্যে পানি ঢুকে বাথরুমে কিছু হতে, বাথরুম করা, বাইরে বাথরুম আর কি, পানি ঢুকাইলাম, নিজেও পানি টানি খেলাম। আমার মশার যন্ত্রণায় লাইফ শেষ, বাইরে ঘুরতে লগে মশা, বিরাট সমস্যা, অন্ধকার, আবার পুলিশ, শীত, চারিদিকে প্রবলেম। আবার এমন জায়গা, নারকেল গাছ উপরে, সুপারি গাছ উপরে, একটা সেটা জায়গা, বাসন কুসন ধোয়, ওইদিকে দাঁড়িয়েছি, রিস্ক আছে, সাপ খুব টেনশন আছে, ওটা মাথার সামনে যায় না। এনিওয়ে আমি সিরিজটা নিলাম, নিয়ে আর কি করি, ওই সিনেমা তো পানির একটা রেস্ট থেকে যাবো, বাবা কিছু আমি বললাম কি, আল্লাহ বিসমিল্লাহ করে চুট করে একটা পানি পড়ছে, পানি পড়ছে, পানি চুট করে গিয়ে ওর গায়ে পড়ছে। পানিটা এতে পানি মারা যায়, বড় জিনিস তো, এত মোটা জিনিস মারাতে পানিটা সাই করে ওর গায়ে পড়ছে, ওর বাবার গায়ে পড়ে নাই, বুঝছো? তখন সে উঠছে। আমি বহুত টেকনোলজি ইউজ করছি কিন্তু তোমার লেগে, এবং শেষ পর্যন্ত সে উঠে আসছে। তখন কি প্রেম, ওর বাপ ঘুমাইতেছে দিকে, প্রেম হচ্ছে আমি জানলায়, বাইরের জানলায় আমি, ভিতরের দিকে সে ফুলটা দিয়া সুবর্ণ অবস্থা দিয়ে চলে আসছি। এই প্রেম করে লেগেছে। অন্য কারো সাথে করো যদি হৃদয়ে আদান প্রদান, আমি সইব না সে অপমান, ধ্বংস যজ্ঞে। পরকীয়া প্রেম, আই ডোন্ট বিলিভ ইন পরকীয়া প্রেম। একটা ভালো লাগা, এটা কিন্তু একটা আবেগঘন সম্পর্ক ছিল, এবং এমনও ডিসিশন সে বিয়ে শাদী পর্যন্ত গড়ানোর ব্যাপার, তারপর নানান কন্ডিশন, নানান প্রতিকূলতা, আমার নিজস্ব চিন্তা, ক্যারিয়ার, স্ট্যাটাস, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, সবকিছু মিলে আমরা 2 বছর প্রেম করার পরে মিউচুয়ালি সেটেল করে প্রেমটা ভেঙে দিয়েছি। ভালো বন্ধু সম্পর্ক আছে এখনো। বন্ধু তোমাকে জানাই বিদায়, বন্ধু। প্রেম ভালোবাসার সংজ্ঞা জটিল হয়ে যাচ্ছে না। আমি একজন প্রেমিক মানুষ, আমি ভালোবাসি। তোমাকে জানাই বিদায়। রাত্রেবেলা যখন আমি লিফটে আসি, তখন আমি আসিফ, ঠিক আছে তো? নতুন গানে বায়না হবে না, পত্রিকায় কোনো ছবি ছাপা হবে না, দান পুরাটায় ধুলো জমে রবে, বয়সের ভারে এ দেহ নুয়ে যাবে, চোখের দৃষ্টি ক্ষীণ হবে, আমার যত গান সব ইতিহাস হবে, আমার যত গান সব
রাখলাম তো अरे की दर्शन के हाथ এই যে রাজি অর্ডার করে রাজি তুমি অর্ডার করো সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প সংসার মানে মাসের শেষে টাকার হিসেব অল্প সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া সংসার মানে রাত্রিবেলায় ভালোবাসার আখড়া সংসার মানে তোমার আমার স্বপ্ন বাঁধাই বুক তুমি আমি ছাড়াও রইল উঠোন ভরা সুখ তুমি আমি ছাড়াও রইল উঠোন ভরা সুখ বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম সাউন্ডটেক ছাড়লাম না ঠিক সাউন্ডটেক আমাকে ছেড়ে দিছে কারণ হচ্ছে সাউন্ডটেকের সাথে দীর্ঘ 7 বছর কাজ করছি আমি একটা সহনীয় পেমেন্টে কাজ করতাম তাদের সুখ আমার সুখ তাদের দুঃখ আমার দুঃখ একটা পর্যায়ে মনে হয়েছে আমার দুঃখ তাদের দেখার দরকার নেই বা আমার মতামত বা সবকিছু একটা পর্যায়ে ক্লামজি হয়ে গেছিল আর ওরা আমাকে অ্যাভয়েড করে অন্য আর্টিস্টের কথা বলতে যেটা আমার কাছে আসছে এবং যেহেতু সাউন্ডটেকের প্ল্যানিং কমিটিতে আমিও ছিলাম মানে আমাকে আমি সাউন্ডটেকের 4th পার্টনার ছিলাম ডেফিনেটলি এটা তাই বলতো তারপর যখন আমি বিজনেস স্টার্ট করলাম আমার আর্ব এন্টারটেনমেন্ট যখন আমি করলাম করার পরে আমরা রয়্যালিটি বেজে সাউন্ডের সাথে গেলাম সাউন্ডের সাথে রয়্যালিটি বেজে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে তারা বিজনেসটা ওভাবে ঠিক মতো করতে চাচ্ছে না রেট প্রমোশনাল অনেক কিছু মিলে আগের মতো উৎসাহটা তাদের মধ্যে নাই এরপর 4টা অ্যালবাম দিলাম এদেরকে একটা হচ্ছে শর্ত মন পবনের নাও কালামিয়া আসিফ ডুয়েট ইঞ্জিরা ফোকদার অ্যালবাম আর হচ্ছে বনিগানের সাথে অ্যালবাম যেতে চাই প্রেমনগর এই 4টা অ্যালবাম করার পরে এদের পারফরমেন্স আমি হতাশ হয়ে তখন আমি যখন তাদের সাথে আলোচনা করতে গেলাম আলোচনা এক পর্যায়ে তারা সদুত্তর দিতে পারে না বা কোন রকম দিক নির্দেশনা নাই তাদের তখন আমি চিন্তা করলাম না আমি ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে কারণ এদের সাথে থাকলে আমার কোম্পানি বা আমার উঠে আসা মুশকিল হবে স্বাভাবিকভাবে একটা বট গাছের তুলে অন্য কোনো গাছ হয় না আমি জানি সেক্ষেত্রে আমি আলাদা হয়ে গেলাম আলাদা আমি সিএনবির সাথে কাজ শুরু করলাম আমার প্ল্যাটফর্মটা করেছি আমি বেসিক্যালি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য আমি একটা জিনিস বিশ্বাস করি নতুন মাথা নতুন ব্রেন নতুন চিন্তা নতুন তারুণ্য নতুনই তো তার মধ্যে আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আছে 7-8 বছরের যে এক্সপিরিয়েন্সটা আছে এখানে সাফল্যের অভিজ্ঞতা যেটা অডিও মার্কেটে সেটার সাথে আমাদের যারা পরবর্তী যাদের কারণে আমি করতেছি ওরা কিন্তু অতটা এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স না সেক্ষেত্রে আমি এখানে বসে লিরিক গুলো যেমন লিরিক দিতে হবে তুমি তোমারও লিরিক আছে এখানে এই লিরিক গুলো আমি কালেক্ট করে বিভিন্ন ধরনের লিরিক আছে তো ওই লিরিক গুলোর উপর বেস করে আমি আর্টিস্ট চিন্তা করি যেমন মহিনের গানগুলো আমি নিজে লিরিক চয়েস করছি শুরু করে চয়েস করলাম মহিনের গান খুব ভালো হচ্ছে পাশাপাশি আরো আমার নিজের সোলো অ্যালবাম বা ডুয়েট অ্যালবাম বা অন্যান্য অ্যালবাম ম্যাক্সিমাম প্ল্যানিং এনতে হচ্ছে মমতাজের ডুয়েট কে করবে মমতাজের সোলো কে করবে শাহনাজ বেলি ইমন খানের ডুয়েট অ্যালবাম হচ্ছে এইসব প্ল্যানিং গুলো এখানে চলে আর এই টেবিলটাতে আসার পর আমার কাজের গতি বেড়ে যায় আর কারণ হচ্ছে আমি অফিস কখনো করি নাই অফিস কখন করুক এই চিন্তাও করি নাই কিন্তু এখন সার্বিক দিক থেকে আমার মনে হচ্ছে আমার দায়িত্ব নেওয়া উচিত দায়িত্ব নেওয়ার সময় চলে আসছে আমি যে একটা
সংগ্রাম শুরু করেছে। এটা কিন্তু বিরাট ফাইট অডিও ইন্ডাস্ট্রিতে রিকগনাইজ কোম্পানিগুলোর সাথে এই মন্দা মার্কেটে পাইরেটেড মার্কেটে নতুন ভাবে আসা কিন্তু এটা বিরাট ব্যাপার এবং অনেক পাওয়ারফুলি আসতে পাওয়ার নিয়ে আসতে হবে এখানে। সে বসুদেব বিল্ডার্স এর এমডি যে কুসুম ভাই, উনি আবার মিউজিক লাভার, প্রচন্ড মিউজিক লাভার। তুমি খেয়াল করো সব চ্যানেলে কিন্তু বসুধার তারা শুধু মিউজিকের ব্র্যান্ডিং করতেছে ওদের কোম্পানি। তো ওখান থেকেই আমাকে আমার সংগ্রামটা ওনার কাছে একটা ব্যাকআপ আসিফ একলা ফাইট করতেছে। আবার আমারও আমি কুলে উঠতে পারতেছিলাম না, একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা থাকে, উপরটা ছায়ার দরকার থাকে। বসুদেব বিল্ডার্স এখান থেকে হবে এবং শিল্পীদের অধিকার, গীতিকার, সুরকারদের অধিকার, রাইটস, এভরিথিং এখান থেকে সবকিছু করা হবে। আমার আর কোনো চয়েস নেই উদ্যোগ কুমিল্লা। কুমিল্লায় আমি কি করে নেই, কুমিল্লায় স্পেশালি আমার শৈশব, আমার কৈশোর যৌবনের টাইমটা এবং 28 বছর বয়সে আমি ঢাকায় শিফট করছি। 28টা বছর অনেক লম্বা সময় এবং এই লম্বা সময়টা আমার কাছে মনে হয় যে কোনো মানুষের চাইতে অনেক বৈচিত্র্যময় আমার লাইফ। সবার কাছে সবারটা বড়, আমি জানি। আমার কাছে জিনিসটা আউটস্ট্যান্ডিং মনে হয়। আমি অনেক বেশি এনজয় করছি কুমিল্লাকে, অনেক বেশি কুমিল্লাকে দেখছি আমি, দিন রাত সকাল ভোর সব দেখছি আমি। কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এবং কুমিল্লার একটা মেলোডি স্তব্ধ যায়, শহরটা নয়েজ না, নয়েজি শহর না, সবাই নিরিবিলি, হর্ন নাই, একটু যানজটের দিনের পর থাকে, রিক্সা জট বেসিক্যালি, ছোট শহর বেশি রিক্সা, বাট নয়েজি কিছু নাই কুমিল্লার। কবরস্থানে গেলে ভালো লাগে, এই যে আমরা মাঝে মধ্যে আমাদের কমিউনাল প্রোগ্রাম করে শ্মশানে যাই বা খ্রিস্টান কবরস্থানে যাই, সব জায়গার মধ্যে একটা সুন্দর শুনশান নীরবতা। যেখানে যাও তুমি, আপ্যায়ন, কুমিল্লার যে কোনো বাসা ঢুকবা, হসপিটালটা দেখো, মানুষ জান দিয়ে দেয়, এত এত আপ্যায়ন করে। মানে মনে হয় ফ্যামিলি কুমিল্লার লোক শিক্ষিত, তো মিশুক প্রকৃতির, স্মার্ট, যে কারণে তোমার খুব দ্রুত মিশতে পারে যে কারোর সাথে, কোনো আর ইয়ে নাই, স্ট্যাটাস ফ্যাটাস জটিলতা এগুলো নাই, বিলিং সবাই, যে বড় লোক সে বড় লোকের মধ্যে থাকুক, কিন্তু সামাজিক সম্পর্কটা খুব অদ্ভুত। আর কুমিল্লার অস্থিমজ্জা আর কি। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। আজকে গেলাম, বড় জ্যাঠা মারা গেলেন। একদিন আমি বৃদ্ধ হব, তোমরা হয়তো আমায় ভুলে যাবে, বয়সের ভারে এ দেহ ধুয়ে যাবে, চোখের দৃষ্টি ক্ষীণ হবে। এটা মারাত্মক কাহিনী। কিন্তু ধর্মটা তো খুবই সোজা একটা ব্যাপার এবং খুবই আত্মস্থকরের ব্যাপার। আর আমার ব্যাপারটা ডিফারেন্ট। আমি আমার জন্ম, আমার দাইমা ছিলেন বুদ্ধিস্ট, পূর্ববর্তী, তারপরে উনি আমার দাইমা ছিলেন, কুমিল্লায় আমার জন্ম শহরেই। তারপরে আমি যখন বড় হই, আমার ঠিক পাশেই থাকতেন একটা অ্যাংলো খ্রিস্টান পরিবার, ওই এলানাপা সুবিয়াপাড়া থাকতেন, ওরা পুরো অ্যাংলো, আমার ঠিক পাশে বাসাটাই। আমরা অনেক আলাদাম ছোটবেলা থেকে। আমরা তখন ম্যাক্সি পাওয়ার একটা বিরাট ব্যাপার ছিল, হ্যাঁ, বাংলায় তো ম্যাক্সি চলতো না, তখন অলিভ কেন
জিনাত আমান আমার যুগ আর কি। জিনাত আমান, তারপর তোমার ববিতা বাংলাদেশে ম্যাক্সি পরা শুরু হয়েছে। তখন বলতো না ম্যাক্সি পরে সেক্সিরা, বুঝতো না? যখন ম্যাক্সি মানে মার্কেটে অ্যাভেলেবল হয় নাই, তখন কিন্তু এই কথাটা খুব চলতো। কুমিল্লা তো বেশি কথা হবে, স্বাভাবিক। তখন তারা মানে আধুনিকতা, ছবিগুলো আছে, আধুনিকতা ভরপুর ছিল এবং পুরো দমে তারা অ্যাংলো ক্রিস্টিয়ান ছিল। এবং আমরা বড় হয়েছি ওখানে, এরা এত আদর করতো। স্কুল থেকে আসে পড়ে যেতাম, খাওয়া, আন্টি ডাকতো। আন্টি আবার সিগারেট খেতেন, একদম স্মার্ট মহিলা। স্কার্ট, ছোট একটা টপস পরা, স্মার্ট, চশমা পরে সিগারেট খেতে হবে, হেভি হ্যান্ডসাম। মানে মহিলা সিগারেট খেতে দেখলে কেমন লাগে না? আন্টি সিগারেট খেতে দেখলে আন্টি খুব গ্ল্যামারাস থাকতো। আন্টি তখন এইজ 70 আপ, সিরিয়াস একটা এলিট বউ আর কি। তারপরে ওনাদের পরে আসলেন ইলিন্দিরা, ইলিন্দি বনিয়াপা। তারপরে ওনারা আবার বাসন্তী দিদি, সুমি দিদি, শুভ দিদি, এরা আবার আরেকটা হিন্দু পরিবার থাকতো আমাদের টিচার। তো ওখানে কিন্তু আমাদের শুরু শৈশব গেল, অ্যাটলিস্ট শীতল চোর হওয়ার আগ পর্যন্ত। যখন ছোট ছিলাম, ছোট যতক্ষণ ছিলাম, যখন বুঝতেছে যে না ঠিক আছে হত্যাকারী আমি, তখন থেকে তো মনে হয় যাওয়া হয় না। আর আমরা খুব প্রি ম্যাচিউর হই, একটু আর্লি ম্যাচিউর। তো মানে থ্রিতে থাকতে, ফোরে থাকতে বা যে কাজগুলো করে ফেলছি, ধর্মগত পেতেছি আমি। তারপরে ওখানে দুটো ফ্যামিলি ছিল, ঠিক আমার বাড়ির পিছনে কালীবাড়ি আছে। কালীবাড়িতে আমার বোন শিলা চোরটা, ওর বান্ধবী স্বপ্নাদি, আমার বন্ধু আছে জয়ন্ত দেওয়ান, অনেক লোক পুরা, মানে পুরা আমার রূপক দ্বারা, ওর নিখিল দা, এটা ছিল আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, একসাথে মুক্তিযুদ্ধ করছে। আমার পুরোতো ভাই আবুল ভাই, আবুল বাসার। তো একসাথে ফ্রিডম ফাইটার ছিল। তো ছোটবেলা থেকেই, আর যেহেতু আব্বা জেলে ছিল যুদ্ধের পর আর 15 বছর পর্যন্ত, তো যেতে আমার চলতেছে মানুষের সাথে, মানুষের করলে গেলে মানুষের বাড়িতে আদর আদরে ছিলাম যুদ্ধ বিধ্বস্ত দেশে। তারপরে এই হিন্দু কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি হয়ে গেল, বুদ্ধিস্ট আমার জন্ম। আর বেসিক্যালি তো আমি মুসলিম, অ্যাটলিস্ট জন্মসূত্রে আমি মুসলমান। আমার কাছে কখনো আসলে আমি এত পূজা বা বড়দিনের বা এক্সট্রা সানডেতে বা ফুলটিতে একটু কম ধর্মীয় ইয়া পাইছি আমি, কিন্তু আমারটা তো আমি নিজে পাইলাম। সবকিছু মিলে আমার বন্ধু বান্ধবের মধ্যে একটা সংকর হয়ে গেছে রীতিমতো, কে যে হিন্দু কে যে মুসলমান, এটা মাথায় কখনো আসে না আমাদের। তারপরে আমি তো গেলাম, ইনফ্যাক্ট এত বড় সফলতার পরে বিভ্রান্তি আসে মানুষ, তাই না? কনফিডেন্স লেভেল বাড়ে, চিন্তার গভীরতা বাড়ে, বা চিন্তা অনেক উদ্ভট চিন্তা আসতে পারে, বা একটু মানুষ একটু সাফল্য পাইলে তাবিজ সুবার পীর ফকির, এটা প্রবাদ রেওয়াজ আছে, সবাই বলে। তো আমি একজনের সন্ধান পেলাম, আমার বড় ভাই আরিফ কিছুর মাধ্যমে, গুরু দয়াল কাশেম আলী চিশতি, 86 ইয়ার্স ওল্ড, পাগল। ওনার সাথে কথা বলার পরে, ওনার চিন্তা চেতনা দেখে, ওনার মোবাইল ইউজের স্টাইল, সাধারণ শীতে সাথে মানুষ নিজের কবরস্থান, নিজের কবর আয় করে রাখছে এবং ওখানে উনি সাহিত্য আছেন সেফটি। ওনার সাথে 2 বছর মিশে সৌভাগ্য হয়েছে। উনি আমার ডাক্তার, আসলে অনেকদিন দেখি না, তোমার শরীর কেমন আছে। ওনার সাথে কথা বলার পরে আমি, আমার লাইফের ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে, দর্শন চেঞ্জ হয়ে গেছে। আমি ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি যারা করে তাদেরকে পছন্দ করি না, আমার একদম অধার্মিক যারা আছে তাদেরকে পছন্দ করতে পারেন। একটা রিজন, বিশ্বাসের জায়গা তো একটাই, তাই না? একের মধ্যে এটা সবার ভিতরে আছে। তো মানে মাল্টি কালচারে বড় হইতে হইতে আমার বন্ধুরা, যেমন সুমন বড়ুয়া, দীর্ঘদিন আমার ক্রিকেটার, দীর্ঘদিন আমরা একসাথে দেখেছি, বড়ুয়া, সুমন বড়ুয়া। তারপরে আমাদের এই বগলু, রুবেল, রাজদা, অনেক হিউজ, সুজিত। আম্মার সাথে একটু মানসিক দ্বন্দ্ব ছিল, মানে আম্মা তো বর্ন অ্যান্ড ঢাকায়, আব্বু হচ্ছে একদম ওখান থেকে, মানে এটা অ্যাডজাস্ট করতে গিয়ে 35-40 চলে গেছে। শেষ পর্যন্ত আব্বা তো প্যারালাইজড হয়ে মারা গেল। আমার আব্বার মানসিক
মিলটা খুব কম ছিল, মানে সবসময় অশান্তি জায়গা বলে সেটাই ছিল ফ্যামিলিতে। তো এইসব আমরা ছোটবেলা দেখে বড় হয়েছি, আব্বা আম্মার ঝগড়া, বিরাট ক্রাইসিস, প্রতিদিনই বড় বড় ক্রাইসিস। তার মধ্যে আমার বড় ভাই, আমার বড় বোন, আর আমার মানে 2 বোন 1 ভাই, বড় ভাইটা আর বড় 2টা বোন, এরা 3জন খুব স্মুথলি আমাদের বাকি 4 ভাই তাদের আন্ডারে ছিলাম। এবং মনে করো একদম সিস্টেমেটিক, একটা মা একটা বাবা যে কাজগুলো করা দরকার, আব্বা আম্মা ওই কাজগুলো করা পরে বা না করতে পারলে ওরা কিন্তু এগুলো করতো। বড় ভাই একজন সুপার একজন মানুষ, প্রাণচঞ্চল মানুষ, পাগলা কিসিমের, এনজয়িং। সবচেয়ে বড় কথা হচ্ছে সে তোমার সবার সাথে খুব ভালো যোগাযোগ আছে এবং সবাই অনেক আদর করেন, খুব মাইডিয়ার টাইপের লোক। কষ্ট একটা, ওনার চোখ একটা ছোটবেলা নষ্ট হয়ে গেছে, এটা আমাদের একটা বিরাট ব্যাপার। জন্য তো অনেক কিছু হারায়নি জীবনে। আমার মেজো ভাই একজন আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল আমিন আকবর, 16 লং কোর্সে। উনি একজন নিপাট ভদ্রলোক। আমাদের ফ্যামিলিতে ছাত্র অবস্থায় মানে উনি যখন ক্যাপ্টেন, সেকেন্ড লেফটেন্যান্ট পদ জয়েন করলেন, আর বড় ভাই যখন ক্লাস 8-9 তখন থেকে সে ফ্যামিলি কিন্তু পুরা আর্নিং সোর্স বা আব্বার ইনকাম গুলা সমন্বয় করতো। বড় ভাই বড় বোন পাশাপাশি ইউনিভার্সিটি পড়তো, টিউশনি করে, তো আসলে অনেক ব্যাপার। ছোট বোন পড়ে তো, স্টুডেন্ট পড়ে তো, মানে ফ্যামিলিটা কিন্তু আমাদের কোনোভাবে অসচ্ছল ছিল না, আবার সচ্ছল ছিল না, পিওর মিডল ক্লাস, মধ্যবিত্তের চূড়ান্ত উদাহরণ হচ্ছে আমার পরিবার। অনেক কিছু ঝামেলার মধ্যে আমরা 5 ভাই বোন 7 ভাই বোন নিজ দায়িত্বে বড় হয়েছি। এবং আল্লাহর মধ্যে আমাদেরকে পড়ানো কোনো বলতে হয় নাই, টেনশন করতে হয় না কখনো। সবাই কিন্তু মাস্টার্স কমপ্লিট করে ফেলছে এবং যে যার যার ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠিত অবস্থায় আছে। শুধু গুগলেট লাগছে গিয়ে সেজু ভাইয়ের সময়। ও ছিল সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দাঙ্গাবাজ টাইপের ছিল, ও ড্রাগ এডিক্ট হয়ে গেছিল, কিন্তু কখনো বোঝা যেত না। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে আমি আর আমার সেজু ভাই আমরা দুজনই এই অ্যালকোহলিক হয়েছি আর কি। তো আমারটা ওই রেঞ্জে কিছু না, ওর রেঞ্জে আমারটা কিছু না, কিন্তু তারপরে ওই যে মেনটেন্যান্সটা যেটা তুমি কখনোই দেখবে না যে এটা ওপেন হচ্ছে বা নোংরামি পর্যায়ে চলে যাচ্ছে, মাতনায় পর্যায়ে বা কেউ খারাপ বলতেছে, এই ধরনের অ্যাটিটিউড আমাদের কখনো হয়নি। তারপরে বিদেশে গেলে অনেকে বলতে যাবে না, আমার বিদেশে গেলে তো আমরা অ্যাভেলেবেল সবাই খাই। আমাদের ওই দোষ পড়ে গিয়ে মানুষ তাকাতে তারকার দিকে, তারকা কি খায়, আর তারকার বাইরে যারা টমেটো কিনতেছে কিলতে আছে। এখন ফকির হয়ে গেছে, দয়াল হয়ে গেছে, সে এখন মানুষকে জ্ঞান দান করে। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। আম্মা আছে ভালো, আম্মা স্মার্ট লেডি, কথাবার্তা সুন্দর, ঢাকায় বড় হয়েছে, ভালো ফ্যামিলিতে। মানে আমার দাদার ফ্যামিলি হচ্ছে ডিরেক্ট কৃষক পরিবার, দরিদ্র না, মোটামুটি সচ্ছল কৃষক পরিবারের। ওখান থেকে বাবা উঠে আসছে। আর আমার দাদার নানার ফ্যামিলি অনেক আপগ্রেড, আগে থেকে এস্টাবলিশ। নানা ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল এবং উনি প্রবাবলি জাহাজে করে আমেরিকা, খুব আর্লি একজন শিক্ষিত, যিনি আমেরিকাতে ডিগ্রি নিয়ে এসছে। আমার নানা, মামারও হাইলি এস্টাবলিশড, খালারাও প্রিন্সিপাল, আমার খালু ছিলেন অ্যাম্বাসেডার কাতার। ওনাদের ফ্যামিলি অনেক হাইফাই, নানার ফ্যামিলি। ঠিক সমস্যাটা ছিল ওখানেই, নানার পরিবারের সাথে। নানার পরিবার কিন্তু এমন না যে খুব ভাব দেয় আমাদের সাথে, এই ফ্যামিলির সাথে। ওরা মনস্তাত্ত্বিক একটা ওয়ারে আমাদের আব্বা আম্মা শেষ পর্যন্ত শান্তি পায় নাই। পরে আব্বা অসুস্থ হওয়ার পর একটা অ্যাডজাস্ট হয়েছে আর কি। তার মধ্যেও আমি মনে করি যে আমাদের বাবা মার যে মৌলিক জিনিসগুলোর প্রতি তারা সিনসিয়ার ছিল, এটাই যথেষ্ট ছিল আমাদের জন্য। আর আমরা কুমিল্লার একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বড় হয়ে আসছি, শিক্ষিত হয়ে আসছি, আল্লাহর রহমতে সবাই মানুষ হয়েছি আমরা। এটা নিঃসন্দেহে আমার বাবা আমার ক্রেডিট চাইতেই পারে।
হয় নাই। কারণ প্রথমত আমাদের ভৌগোলিক ব্যাপারে ভৌগোলিক দিক থেকে আমরা একটা ইম্পর্টেন্ট পজিশন থাকলেও আমার যে জনবসতি বা যে কনস্ট্রাকশন গুলো হয়ে গেছে এগুলো কিন্তু ভাঙে চুরে নতুন ভাবে কিছু করা সম্ভব না। এক হইতে পারে তোমার ফ্লাইওভার টাইভার যদি নগর পরিকল্পনা করতে যেটা মনে করেন। আমি শুধু বাংলাদেশে একটা দেখতে চাই, দেশের মানুষ দেশপ্রেমিক হোক, এই দেশটারে নিজের দেশ মনে করুক, নিজের দেশের মানুষকে নেগলেক্ট না করে। আমরা দেখি তোমার অনেক বাঙালিরা বাংলাদেশের দেখে টিটকারি মারে, বিদেশের বা স্ট্যাটাস নিয়ে কথা বলে বা কিছু একটা করে, যেটা তুমি ইন্ডিয়াতে বা কোনো কথা পাবো না। আর দেশ সম্বন্ধে কটাক্ষ, তোর বাংলাদেশে কে যায়, আমাকে বাংলাদেশে মানুষ থাকিনি, এই ধরনের কথাগুলোর থেকে আমাদের যেদিন দূরে সরে যেতে পারবো বা এগুলো অটোমেটিক হবে। আমাদের মানসিক কারেকশন, সমাজ নিয়ে ভাবনা, মানে যে যে কাজটা করে, যে পেশায় আছে সেই তার ওই অ্যাঙ্গেল থেকে কাজটা করলে আমার মনে হয় জটিলতা হওয়ার কথা না। আমি চাই মানুষ শুধু কাজটা করুক, আর ফালতু কথা, কান কথা বা ওই চামচামে, মানে আগে চেয়ে যেতে বাংলাদেশে 15 কোটি মানুষ কিন্তু আমাদের মেইন শক্তি। তুমি দেশপ্রেম না থাকলে এই শক্তিটা সংগঠিত হবে না। আর এটা যদি না করতে পারো বাকি আর স্বপ্ন থেকে লাভ নেই। কিন্তু তোমার মধ্যে আমার দেশের মানুষকে আগে ঠিক হইতে হবে, আমাকে ঠিক হইতে হবে আগে, তাইলে এটা কম্বাইন্ড একটা কিছু হবে। যদি মানুষ ঠিক নয় তাহলে এই দেশে কিছু হবে না। আগে মানুষ ঠিক করা কারণ যে যার অ্যাঙ্গেল থেকে কাজ করবে। সাপোজ আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, সাকিবের একটা কথা কোটি কোটি মানুষ শুনবে, তাই না? সাকিবের এভাবে তুলে নিয়ে আসতে হবে। এবং ওই আমাদের সাথে নগরের সাথে ইদানিং গ্রামাঞ্চলের যোগাযোগ নাই, বৈষম্যর লেভেল অনেক বেশি হয়ে গেছে, এগুলো দূর করতে হবে। যে বাংলাদেশ দেখি সে বাংলাদেশ দেখে যেতে পারবো কিনা জানি না, তবে বাংলাদেশ একদিন জাপান হয়ে যাবে নিশ্চিত থাকো। এই কৃষির উপর ডিপেন্ড করে হবে, কৃষিটাই হবে আমাদের শিল্প। প্রতিদিনে আশায় থাকি ফিরে তুমি আসো যদি, প্রতি রাতে তোমায় ভেবে। আমি যখনই ঢাকায় যাই বা কুমিল্লা যাই, একটা পেশাব বিরতি বলে আসতে যেতে ছলকিয়া খুব গাইতাম। মানে এগুলো পরে শিখছি, পিন্টু ঢাকায় আসে পরে। কিশোর কুমারের উপর আমার ট্রেনিং দিয়েছে পিন্টু ভাই গিটার বাজাতো। তখন মানে যখন ওই ফিল্মে কাজ শুরু করবো তখন এগুলো গাইতাম আর কি। এবং এটা মানে 10টা গান কিশোর কুমারের গান দিয়ে আমি ভয়েস যখন চেক করি তখন রিমেক অ্যালবাম করছিলাম একটা 10টা গানের। তখন এই গানগুলো শিখছি আমি। ওই অ্যালবামটা আমার কাছে আছে, কখনো রিলিজ হবে না, হয়তো তোমার ওখানে আমাদের ফুটেজ দিব। কিশোর কুমারের পুরোনো গান আমার গাওয়া, একদম প্রথম ভয়েস আমার। আর বাচ্চা বলা মানে তো গলা ছিল। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, বইতে পারে না তারও বিবশ মন। ভালো লাগার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। অদ্ভুত হবে না ট্র্যাকটা? গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। কুমিল্লা শহর তো চষে ফেলাইছি। কাজল নদীর জলে ভরা ঢেউ কলো কলে, প্রদীপ ভাসাও জলে ভরিয়া। সোনার বরণিমে বলকার পথ চেয়ে আখি দুটি ওঠে জলে ভরিয়া। নয়ন সরসী কেন ভিজেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী সরসী কেন। আমার লিরিক মনে থাকে না, এটা বিরাট সমস্যা আছে। আমি একবার তোমার একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে আমেরিকা থেকে, সম্ভবত ঢালিউড অ্যাওয়ার্ড এটিএন এর ইয়েতে লাইভ করছিল এটিএন।
আমি ওই দিনে নিউ ইয়র্ক পৌঁছেছি, পৌঁছে আমি স্টেজে চলে গেছি ফ্রেশ হয়ে। তো আমি যাওয়ার পর দেখি তারা আমার ও প্রিয় তুমি কোথায় এবং ও পাশানে বলে যাও কেন ভালোবাসনি এই দুইটা গানের উপরে কোরিওগ্রাফি করে রাখছেন। তো আমি তো আর ওদের সাথে প্র্যাকটিস করার সুযোগ পাই না, আমি জানিও না যে কেউ ঢুকবে আমার সাথে পিছনে নাচ করার জন্য। তো গানটা গাওয়া শুরু করলাম, ফার্স্ট অন্তরা গেল, সেকেন্ড অন্তর আগে মিউজিকে দাম করে 5টা মিনিট ঢুকে গেল মাস্তে। তখন মিউজিক চলতেছে, তখন আমাদের ফুয়াদ বন্য ফুয়াদ তখন কিউট বাজে, আমার সাথে ড্রামস বাজে, সে সিকোয়েন্স চলতো, ও ড্রামস বাজাতো পাশাপাশি। হঠাৎ করে 5টা মিনিট হয়েছে, তো সেকেন্ড অন্তরে যাওয়ার আগে আমি অন্তর ভুলে গেছি, মানে নাচ দেখে আমি মেইন লিরিক ভুলে গেছি। বাংলাদেশে 1,00,000 কোটি লোক এটিএন বাংলায় দেখলো যে আসিফ এক অন্তর 2বার গাই দিচ্ছে, তাও কোন গানটা? ও প্রিয় তুমি কোথায়। আজও তার মধ্যে মনে বিরাট প্রোটেস্ট, অনেকেই, আমি তো বুঝে গেছি ভুলে গেছে, কিন্তু তারপর আবার মিলানো যাবে না, চালাই নিছি আর কি। আর আমি বুঝতে পারি না যে বাংলায় লাইভ দেখাচ্ছে, এটাও জানি না আমি, তাহলে যদি কেয়ারফুল দেখতাম। আরেকবার কি হয়েছে, তোমার একটা কোম্পানির প্রোগ্রাম শেরাটনে, আমি গান গাও, একজন রিকোয়েস্ট করেছে বাঁশি শুনি আর কাজ নেই গানটা গাওয়ার জন্য, মানে শুধু টাকা দিয়ে বাঁশি, তো আমি তো গানটা পারি, তাই না? তো গান ধরলাম, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা দিয়া বাঁশি, মুখটা গেলাম। মুখটা গাওয়ার পরে হঠাৎ করে না আমি অন্তরে সুরে ভুলে গেছি। মাথা বাপিদের সুরটা বলেন, বাপিদের সুর বলে উনি সুরটা বলার চেষ্টা করছেন, কিন্তু লাউডে আমি সুরটা ধরতে পারতেছি না, বুঝছো? তাই আমি হঠাৎ করে রণে ভঙ্গ দিলাম, থামেন। বলছে এক্সকিউজ মি, আপনি যিনি রিকোয়েস্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, গানটার লিরিক আমার কাছে আসছে, গানটা আমি অনেকবার গাইছি, কিন্তু এই মুহূর্তে আমি সুর ভুলে গেছি, আপনারা কিছু মনে করেন না, নিজ দায়িত্ব আমাকে মাফ করে দেন। অডিয়েন্স খুব মজা পাইছে। আরেকবার তোমার হলুদের প্রোগ্রামে আমাকে তো হয়, কিন্তু হঠাৎ করে ভুলে যাই, হঠাৎ হলুদের প্রোগ্রামে ও জানে জানা ঢুंढे तुझे दीवाना सपनों में रोज आए जिंदगी में आना सा टंग 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 टंग। যখন এটা আসে মিউজিকটা, তখন আমি করি কি, অন্তরা যাওয়ার আগে মুখে মুখে মিউজিকটা বাজাই, মিউজিকটা শেষ হলে আমার গান গাইতে ওটা কিন্তু ভুলে গেছি, বুঝছো? আমি হঠাৎ করে মিউজিক আমার তাকে রয়েছে, কি ব্যাপার, হ্যাঁ গান ধরেন, ও মিউজিক এমনি, কিন্তু রাত 9টার সময়, এমন না যে খাওয়া ছিলাম খুব, একটু চার্জে ছিলাম, ওইরকম কিছু না, নর্মাল প্লিজ, এরকম কিছু হয় ঘটনা। যা তুমি দেখো, আমি প্রায় মানি ব্যাগ, রুমাল, মোবাইল, গ্যারেজ চাবি আমার বিরাট যন্ত্রণার বিষয়, শুধু লুঙ্গি আর গামছা, হাফ প্যান্ট একটা স্যান্ডো গেঞ্জি, টুথব্রাশ, রেজার, শেভিং ফোম, টুথপেস্ট, নেল কাটার, আর ছোট্ট 1 শিশিতে তেলের বোতল, নারিকেল তেল, আর একটা ভেজলিনের ডিব্বা, আমার জীবনের সবচেয়ে জরুরি জিনিস। মানি ব্যাগ টানি ব্যাগ ফালে আমি রওনা দিয়ে দিই। আমি জীবনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, অনেকগুলো এটিএম ফেটিএম আছে না সিস্টেম, আমি এটিতে নেই। আমার মেশিনের টাকা একবার ঢুকেছিলাম এটিএম কার্ড, এটা বাইরে না দেখে আর ওটা বাইরে করে নেই আর ইউজও করে নেই, পুষ্টি মারি তোর মেশিনে টাকা থাকলে আমার পকেটে থাকলো, তাহলে চাই লইলাম এক ভালো ঝামেলা যাওয়া, জীবনটাকে ক্লামজি করতে চাই না আমি, রিল্যাক্স। কেন ক্রেডিট কার্ড, কেন ডেবিট কার্ড? আমি তো পারলে ঘরে বসে বসে রিমোট কন্ট্রোল দিয়ে শপিং করতে চাই। তোর মনে আমি লাগাম দেব, উড়ো মেঘ, তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব, আমরা চল ছাদুড়ে দ্রুত, আমি জিতে ও হেরে যাব। হ্যালো আমি জিতে কেমন আছো? হেরে যাব, ছাদের চাবিটা তোমার কাছে আছে? হ্যাঁ, তোর হাতে আছে? হ্যাঁ, আসো ছাদের চাবিটা। হ্যাঁ, ফকবটিটু দয়াল, আরে ফকবটিটু মাই মাদার, একটা ইয়ে করতে হবে, ইয়ে করতে আমার উপরে এটা নাম্বার দিয়েছো, আমাদের একমাত্র সুকন্যা, আর দুইটা টাকাও
আচ্ছা দে আচ্ছা হচ্ছে একটা গলি, এই গলিটা ওদিকে হচ্ছে, এটা ভুতুরে গলি, একসময় বুঝছো, এটা ভুতুরে বাড়ি। এটা একটা খ্রিস্টান স্কুল, মিশন স্কুল বললাম না, মিশন স্কুল হোস্টেল, এটা এই যে এটা হচ্ছে হোস্টেল। এই গলিটা হচ্ছে আরেকটা গলির মাথায় গিয়া মোটামুটি এই গলির উপরে বড় হয়েছে কি, এই যে পাইপ দেখতেছো এখানে, দিস পাইপ, এটা চেঞ্জ হয়েছে কিছু, এই পাইপটা নিচে নামছে, এই পাইপ বেয়ে আমি পালাইতাম, আম পাতা একটু সামনে তো, তখন আমরা 3 গাছ কাটা হয়ে গেছে, এখন একটা জঙ্গল হয়ে গেছে। এটা আমাদের উঠানটা আর কি, দেখছি আমার পেয়ারা গাছ হয়ে গেছে, নিম গাছ লাগাইছে একটা, আগে ছিল আম গাছ, এবং এখানে একটা জাম গাছ ছিল, এই বাসায় তো করিম কাকের বাসা, এখানে জাম গাছটা আমরা এখান থেকে বাঁশ দিয়ে মারতাম আর কি জাম। ওই মনে করো তো মুনমুন ওর ছোট ভাই, ছোট ভাই খুব ভালোবাসতো ওরে ছোটবেলায়, এখানে লেখা হতো আনিস প্লাস তানে, কে মানে একজন লিখে দিলে কিন্তু ঝামেলা শুরু হতো, এখানে লেখা হতো। আর এই টাঙ্কি হিউজ পরিমাণে ওয়াশ করছি এক সময়, হিউজ পরিমাণে ওয়াশ হয়েছে, এবং এই টাঙ্কির গিরি মনে করো একটা বইলন যাবে আর কি, এই টাঙ্কির ইতিহাস। আমার বউ থাকলে, বউ না থাকলে কি খবর? শনিবারেও এই জিপসি থেকে শুরু আমার গান বাজনা, আমাদের বেসিক্যালি এটার প্ল্যানিং থেকে ব্যান্ড এখান থেকে কিন্তু শুরু, দিস ইজ জিপসি আমাদের গ্রুপের নাম। হ্যাঁ ভালো আছেন ভাই? ভালো আছেন জি, ভালো আছেন? ভালো আছেন জি, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন।
না, কোন ক্লাসে পড়ো তুমি? বাহ, কোন স্কুলে? তো আমার বাড়ির কাছে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার প্রতিবেশী। শুধু তাদের টাকা চাইলে তার সাথে খেলি আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ারুজ্জামান মিঠু ভাই, আমার জানা মতে ওয়াশ কুমিল্লা। তার বিশেষ কোয়ালিটি হচ্ছে সে যখন প্ল্যান করে সে খুব মন প্রাণ দিয়ে ধ্যানের সাথে কাজটা করে। সর্বোচ্চ কোঅপারেটিভ ছোট ভাই, বন্ধু। তো আনফর্চুনেটলি তার দুটো দাঁত নাই, এই দুটো দাঁত আমার হাতেই পড়ছে ক্যাচিং প্র্যাকটিসের সময়। আমরা যখন ফিকল বয়েজ ব্যান্ড করি, সেই ব্যান্ডের ফাউন্ডার মেম্বার সে দি রাজীব আহমেদ। তার নামের আগে দি আছে। দি হিমালয়, দি মাউন্ট এভারেস্ট, যা দি প্যাসিফিক, দি আটলান্টিক। দি রাজীব আহমেদ বিখ্যাত গীতিকার, আমার খুব ছোট ভাই। ছোট ভাই মমজ আরো বেশি কিছু। আই লাভ হিম, ইজ গুড বয়। ভেসে ভেসে আষাঢ় মাসে জলে নেভে জল তারা, জলে তারা আকাশে তারা, চোখের কোণে জল ধারা, জলে তারা আকাশে তারা, চোখের কোণে জল ধারা। দূরে দূরে হাওয়ায় পুড়ে প্রদীপ জালে জল তারা, ভেসে ভেসে আষাঢ় মাসে জলে নেভে জল তারা, জলে তারা আকাশে তারা, চোখের কোণে জল ধারা, জলে তারা আকাশে তারা, চোখের কোণে জল ধারা।